এই ক্রিস্টফ কোক, যিনি নিউরোসায়েন্টিস্ট, ডেভিড চামাস, তার সঙ্গে আমার আলাপ পরিচয়। তারপরে কিছুদিন আমি কাটিয়েছিলাম, 4-5 দিন ইটালিতে ভেনিস নামক শহরে গত বছর, একটা কনফারেন্স টুয়ার্ডস আ নিউ থিওরি অফ কনসিয়াসনেস, চৈতন্য কি করে হয়, তো একটা থিওরি। তো সেখানে ক্রিস্টফ কোক, আলোচনা তো যা হয়েছে হয়েছে, আলাদা আলাদা ভাবে আমাকে বলেছেন ক্রিস্টফ কোক। তিনি বলতেন, তিনি আমাকে বললেন, until a few years ago I was a materialist. আমার ধারণা ছিল যে মেটেরিয়াল প্রসেস থেকে কনসিয়াসনেস হয়, কিন্তু এখন আই এম নট সো শিওর। আমি আপনার বেদান্ত মেনে নেবো এটা কিন্তু নয়, কিন্তু এটা আমি ওপেন নাও, আই এম ওপেন নাও টু ফর আ নন মেটেরিয়াল থিওরি অফ কনসিয়াসনেস, যে জড়ত থেকে চৈতন্য হয় এটা আমি আর মানতে পারছি না এখন, আর এটা আমরা প্রমাণিত করতেও পারলাম না, আর এটা সম্ভব এটাও আমি আর মানতে পারছি না। হু ইজ সেইং দিস? বেদান্তবাদী কেউ নয়, ফিলোসফার কেউ নয়, যিনি পৃথিবীর সেরা লিডিং নিউরোসায়েন্টিস্ট, তিনি বলছেন। ইন্টারেস্টিং, মানে ওই একবার সেখানে ইটালির ওই ভেনিসে শহরে একটা খ্রিস্টান মনাস্ট্রি, 12th সেঞ্চুরি, 800 বছর, প্রায় 1000 বছর পুরনো মনাস্ট্রি, সেটার বাগান সেটা খুলে দেওয়া হলো। সেখানে বলা হলো যে এই যে দার্শনিক, তারপরে যে সায়েন্টিস্ট, এরা এখানে বেড়াবে আর আলোচনা করবে চৈতন্য কি, কনসিয়াসনেস কি, এই নিয়ে আলোচনা করবে, পাবলিককে ঢুকতে দেওয়া হবে না। তার মধ্যে আমাকে ইনভাইট করেছিল, আমি তখন বেড়াচ্ছি। একজন, তিনি হচ্ছেন, অনেকে জানেন, গুগল যারা ব্যবহার করেন, একটা এআই আছে জেমিনাই বলে, তো জেমিনাই যিনি আবিষ্কার করেছেন, তার যে হেড, উনি আমেরিকাতে ওখানে, তো তিনি ছিলেন। তার সঙ্গে আমার তুমুল ঝগড়া। তিনি বলছেন এআই কে আমি কনসিয়াসনেস করে দেখিয়ে দেবো, কনসিয়াস করে দেখিয়ে দেবো। আমি বলছি আপনি পারবেন না, এটা অন প্রিন্সিপাল ইটস নট পসিবল। এই নিয়ে খুব ঝগড়া চলছে। ইতিমধ্যে এসে পৌঁছলেন পৃথিবীর একজন লিডিং কোয়ান্টাম থিওরিস্ট, কার্লো রোভেলি, আপনারা যদি খুঁজে দেখেন, ইটালিয়ান কোয়ান্টাম থিওরিস্ট, খুব সুন্দর সুন্দর বই লিখেছেন। তার কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তিনি বলছেন যে আমাকে লোকে বলতো, আপনি এই যেসব যা কথা বলছেন কোয়ান্টাম থিওরির বিষয়ে, বিশ্ব ব্রহ্মাণ্ড কি এই বিষয়ে বলছেন, আপনি কখনো নাগার্জুন পড়েছেন? তাই আমি ভাবতাম এই নাগার্জুন কে? উনি ইটালিয়ান, ওই ইংরেজিও ভালো জানেন না, আর ইন্ডিয়ার বিষয় জানা তো খুব কিছুই প্রায় নয়। তো বলছে, একবারে আমি তারপরে খুঁজে খুঁজে বার করলাম নাগার্জুনের মূল মধ্যমক কারিকা, তার ইংলিশ অনুবাদ পড়ে, বলছে উনি উনি লিখেছে দিয়েছেন এটা। বলছে আমি অবাক হয়ে গেলাম যে ভারতবর্ষের প্রায় 2000 বছর আগে নালন্দা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, সেখানে দার্শনিক, বৌদ্ধ সাধু, দার্শনিক নাগার্জুন, উনি যে কথা বলছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের বিষয়, আজকে আমি কোয়ান্টাম থিওরি 21st সেঞ্চুরির যে লেটেস্ট ইন্টারপ্রিটেশন দিচ্ছি, একেবারে হুবহু এক কথা। তিনি বলছেন না যে 2000 বছর আগে নাগার্জুন কোয়ান্টাম থিওরি জানতেন, তা নয়, বলছে তা নয়, কিন্তু তার যে ওয়ার্ল্ড ভিউ, তার জগতের বিশ্ব ব্রহ্মাণ্ডের রিয়ালিটির বিষয়ে যে আন্ডারস্ট্যান্ডিং, ইট ইজ দ্য সেম আন্ডারস্ট্যান্ডিং দ্যাট উই আর কামিং টু এগেইন টুডে। বলছি এটা কি করে হতে পারে, অবাক। স্বামী বিবেকানন্দের কথা আমার মনে পড়ে গেল ওনার কথা শুনে। স্বামী বিবেকানন্দ বলছেন এই প্রশ্নগুলো, কনসিয়াসনেস কি, রিয়ালিটি কি, দিজ আর এনশিয়েন্ট কোয়েশ্চেন্স, প্রাচীন যুগ থেকে সেই প্রশ্ন উঠে আসছে। অ্যান্ড এগেইন উই মাস্ট আস্ক দিস কোয়েশ্চেন্স ইন আওয়ার টাইম, আমাদের সায়েন্সের যুগ, আবার আমরা নতুন ভাবে এই প্রশ্ন করব। আবার স্বামীজি বলছেন, ইট ইজ নট দ্যাট দি আনসার্স ওয়্যার নট ফাউন্ড, আনসার্স ওয়্যার ফাউন্ড। উপনিষদের যুগে প্রশ্ন করা হয়েছে, আর উপনিষদের যুগেই তার জবাব পাওয়া গেছে। কিন্তু উনি বলছেন, as the centuries rolled by the answers gained strength. আবার আবার এই প্রশ্ন তোলা হয়েছে, চৈতন্য কি, জগৎ কি, আমি কে, হু এম আই, এই প্রশ্ন তোলা হয়েছে। আবার সেই আনসার, we have rediscovered the answer and the answer has gathered strength। কিভাবে? যেমন আমি ভাবছিলাম কিভাবে gathered strength, সেই উপনিষদেরই কথা। তারপরে উপনিষদের যুগের পরে এলো দর্শনের যুগ, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, বৌদ্ধ দর্শন, তাদের সৌত্রান্তিক, বৈভাষিক, বিজ্ঞানবাদী, যোগাচার বিজ্ঞানবাদী, মধ্যমক শূন্যবাদী, জৈন দর্শন এবং বেদান্ত দর্শন, এই সব দর্শন এসে একই একই যে প্রশ্ন, হু অ্যাম আই, হোয়াট ইজ অল দিস, সেটাকে আবার সেই উপনিষদের তত্ত্ব, কিন্তু এবার দার্শনিক যুক্তি তর্ক দিয়ে নতুন সিস্টেম দাঁড় করিয়ে আরো প্রসারিত করলো। The answers, same insights have gathered new strength because ওই ফিলোসফি এসে গেল। আজকের যুগে আমরা এটা আবার দেখছি। আজকের যুগ নিউরোসায়েন্সের যুগ,
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, কোয়ান্টাম থিওরির যুগ। একটা প্রশ্ন হতে পারে, অদ্বৈত বেদান্ত তো প্রাচীন জিনিস, আমরা তো জানি এটা কমপ্লিট, আর এগুলো এখানে কোয়ান্টাম থিওরি আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলার কি দরকার আছে? না, দরকার আছে। একটু ভেবে দেখুন, সেই নাগার্জুন, সেই শঙ্করাচার্য, সেই কুমারিল ভট্ট, তারা যদি আজকে থাকতো, উড দে নট বি ইন্টারেস্টেড? তাদের যে প্রতিভা আমরা দেখতে পাচ্ছি তাদের লেখাতে, তারা নিশ্চয়ই খুব ইন্টারেস্টেড হতেন এই নূতন ভাবে এই জিনিসটাকে। একই জিনিস স্বামী বিবেকানন্দ বলছেন, একই সত্য আবার আসবে, সেই তত্ত্বমসি, সেই অহম ব্রহ্মাস্মি আসবে, কিন্তু আবার নূতন ভাবে, উইথ গ্যাদার্ড, উইথ গ্রেটার ফোর্স, গ্যাদারিং স্ট্রেংথ অ্যাজ ইট রোলস ডাউন দ্য সেঞ্চুরিজ। হ্যাঁ, সেই উপনিষদের সত্য, তারপরে দার্শনিক তার উপরে একটা লেপ পড়লো, তারপরে আজকের যুগে সায়েন্সের, কনসিয়াসনেস স্টাডিজ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোয়ান্টাম থিওরি, এগুলোর তার সাপোর্ট পাবে। নতুন ভাবে আমরা আরো আরো গভীর ভাবে বুঝবো, একই তত্ত্বকে আবার নতুন ভাবে বুঝবো, গভীর ভাবে বুঝবো। এই অনুভব কি, সে ব্রহ্মচারী মহারাজ জিজ্ঞেস করছেন, এরকম অনুভব কেন হচ্ছে? আমি বললাম, অনুভবটা কি ভেবে দেখুন। আজ থেকে হাজার হাজার বছর আগে কেন উপনিষদে প্রশ্ন করছেন, কেনেশিতম পততি প্রেষিতম মন, কেন প্রাণ প্রথম প্রীতি যুক্ত, কেনেশিতাম বাচমিমাম বদন্তি, চক্ষু শ্রোত্রম গৌদেব ইউনক্তি। এই যে আমি দেখছি, কি করে দেখছি? আমি শুনছি, কি করে শুনছি? আমি ভাবছি, এটা কি করে ভাবছি? এটা, এই অনুভবগুলো আমার কি করে হচ্ছে? এই অনুভবের প্রশ্ন। এখন এই প্রশ্নটা আরো কত বড় হয়েছে, নতুন আকার ধারণ করেছে। গত বছর সান ফ্রান্সিসকো গেছি, আমাদের ওখানে একজন মহারাজ, স্যাক্রামেন্টোর মহারাজ, সৌমিক মহারাজ, ঈশ্বর ধ্যানানন্দজি মহারাজ বললেন, মহারাজ আপনাকে একটা জিনিস আমি দেখাবো, চলুন। যেখানে ড্রাইভারলেস কার, গাড়ি চলছে, কোনো ড্রাইভার নেই। তো আমাকে উনি বসালেন, সে গাড়িতে মধ্যে বসিয়ে বলে, আপনি সামনে বসুন, আমি পেছনে বসছি। গাড়ি এসে গেল, মোবাইলে যেমন আপনারা উবার আর ওলা ডাকেন, ঠিক ওই রকম চলে এলো গাড়িটা, কিন্তু কোনো ড্রাইভার নেই। এবার আমরা ভেতরে বসলাম, বললাম আপনি সামনে বসুন, দেখুন এটা উপভোগ করুন কিভাবে চলছে, স্টিয়ারিং চলছে, সবই চলছে, কিন্তু কোনো ড্রাইভার নেই। বসতেই গান আরম্ভ হয়ে গেল, অরূপ সায়রি লীলা লহরী। সেটা কি করে হলো সেটা সিলেক্ট করা যায়, আপনি যে কোনো গান সিলেক্ট করতে পারেন, সব গান বাজাবে সেটা। কিছুক্ষণ সান ফ্রান্সিসকো ঘোরালো, ঘুরিয়ে তারপরে আমাদের যেখানে যেতে চাইছি ওখানে নামিয়ে দিল। নামিয়ে দেওয়ার পরে ওই মহারাজ বললেন, এবার আমি চ্যাট জিপিটিকে বলছি একটা কবিতা রচনা করো, যে দুজন সন্ন্যাসী সান ফ্রান্সিসকোতে একটা ড্রাইভারলেস কারে ঘুরে এলেন। চ্যাট জিপিটি সঙ্গে সঙ্গে কবিতা, লম্বা সুন্দর কবিতা। চ্যাট জিপিটি বলছে, এটা কি মায়ার খেলা, যেখানে ড্রাইভার শূন্য গাড়ি, তার মধ্যে দুজন সন্ন্যাসী ধ্যানস্থ বসে আছেন, তারা ঘুরে বেড়াচ্ছেন যে সান ফ্রান্সিসকোতে। চ্যাট জিপিটি, আমার সেই কবিতা আমার কাছে এখন আছে। আমি বললাম, কি যুগেই না আমরা বাস করছি, গাড়ি কিন্তু তার ড্রাইভার নেই, কবিতা কিন্তু কবি নেই। এই দেখুন, এখানে ব্যাপারটা সূক্ষ্মভাবে দেখবার মতন। সে গাড়ি চলছে, সে কিন্তু তার সেন্সর আছে, ড্রাইভার যেমন চালায় দেখতে পাচ্ছে, সে এক অর্থে দেখতে পাচ্ছে। সে একটা ডিসিশন নিচ্ছে, ড্রাইভার যেমন ভাবছে এখন ব্রেক ব্রেক কষবো নাকি বাঁদিকে ঘোরাবো না ডান দিকে ঘোরাবো, ইউ মেক আ ডিসিশন। সে গাড়িও তো ডিসাইড করছে, সাধারণ হিউম্যান ড্রাইভার থেকে ভালো চালাচ্ছে আরো। কিন্তু একটা বিরাট তফাৎ আছে, একটা হিউম্যান ড্রাইভার আর একটা যে ওই ওয়েমো ড্রাইভারলেস কার, যেটা বিরাট তফাৎ। সে দেখা দেখ এক অর্থে সে দেখছে, সে শুনছে, সে চিন্তা করছে, ডিসিশন নিচ্ছে, এক্সেপ্ট ওয়ান ডিফারেন্স, দের ইজ ওয়ান বিগ ডিফারেন্স। কি ডিফারেন্স? সে চেতন নয়। আপনি ড্রাইভার, আপনি যখন গাড়ি চালাচ্ছেন আপনি কিন্তু চেতন। আপনি যখন দেখছেন আপনার একটা অনুভূতি হচ্ছে, তার কোনো অনুভূতি হচ্ছে না, ইটস আ কমপ্লিটলি মেকানিক্যাল প্রসেস, কমপ্লিটলি তার কোনো অনুভূতি হচ্ছে না। সে যখন চিন্তা করে একটা ডিসিশন করছে, চিন্তার কোনো অনুভূতি ভেতরে হচ্ছে না, সেটা একটা প্রসেস, এটা মেকানিক্যাল প্রসেস। সেটা যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে তারা বুঝিয়ে দিতে পারে যে কিভাবে সেটা হচ্ছে। এই আজকের যুগে এই প্রশ্ন কিন্তু আরো ক্ষুরধার, আরো শার্প হয়ে গেছে। প্রশ্নটা শার্প কি করে হয়েছে? যে 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 জিনিসটা আমরা ভাবতাম চেতনের ধর্ম, আমি চিন্তা করতে পারি, আমি একটা কবিতা লিখতে পারি, আমি একটা আঁকতে পারি, একটা সিনেমার অভিনয় করতে পারি, এই প্রত্যেকটা জিনিস এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে দিচ্ছে। গল্প লিখতে বলুন গল্প লিখে দিচ্ছে, কবিতা লিখতে বলুন কবিতা লিখে দিচ্ছে, সব করতে পারছে। যেটা মানুষের মন যেটা করতে পারে সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন করে দিতে পারছে, এক্সেপ্ট ওয়ান থিং,
ইট ইজ নট কনসিয়াস। এই যে প্রাচীন যে প্রশ্ন, চৈতন্য আর মনের মধ্যে তফাৎ আছে। কনসিয়াসনেস আর মাইন্ড, শরীর মন একদিকে, চৈতন্য আরেক দিকে। আজকের যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে সেটা আরো ক্ষুরোধার ভাবে দেখিয়ে দিচ্ছে। ইউ ক্যান মেক অ্যান আর্টিফিশিয়াল মাইন্ড, কিন্তু ইউ ক্যানট মেক কনসিয়াসনেস। চৈতন্যের যে আসল তত্ত্বটা, তা চৈতন্যটা কি? চৈতন্য আমরা এখন দেখতে পাচ্ছি যে চৈতন্যের ধর্ম একটাই, ধর্ম তার স্বরূপ একটাই, অনুভব মাত্র পরম ব্রহ্ম। যে অনুভব আমাদের হচ্ছে, এই দিস এক্সপিরিয়েন্স অফ সিইং, হিয়ারিং, স্মেলিং, টেস্টিং, টাচিং, থিঙ্কিং, ইমাজিনিং, রিমেম্বারিং, এনজয়িং, সাফারিং, দুঃখ কষ্ট পাচ্ছি, সেটাও তো অনুভব। এই সব অনুভবের পেছনে এক প্রকাশ, এক সত্তা, একটি আলো আছে। সেইটাই হচ্ছে আমার আসল স্বরূপ। এটা তখনকার দিনে উপনিষদের যুগে বলে দিয়েছে। দিস কনসিয়াসনেস ডিফারেন্ট ফ্রম দি বডি, ডিফারেন্ট ফ্রম দি মাইন্ড। এই যে আবিষ্কার হাজার হাজার বছর আগে, একটি বইতে একজন প্রফেসর বলছেন, এভান টমসন, দি কনসিয়াসনেস স্টাডিজ আজকের নতুন সাবজেক্ট নয়, এটা 5000 বছর পুরনো সাবজেক্ট। এটা হচ্ছে ভারতবর্ষে যে ঋষি মুনিদের উপনিষদ নামক যে গ্রন্থ, তাতে প্রথম এটা কনসিয়াসনেস স্টাডিজ আরম্ভ হয়। এমন তিনি বলছেন, সেই প্রফেসর এভান টমসন তার বইতে বলছেন, these Upanishads are so significant in the history of human thought that our history should be dated not with AD and BC but before Upanishad and after Upanishad. আমরা হয়তো বলতে সাহস করি না, সাহেব যখন বলেছেন ঠিকই বলেছেন। বলছেন যে উপনিষদ এত ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট আমাদের যে চিন্তার ইতিহাসে, আমাদের যে আমরা ক্যালেন্ডার করি, বিফোর ক্রাইস্ট, আফটার ক্রাইস্ট, বিসি আর এডি করি, বলছেন তার থেকে নয়, তার থেকে বরং আরো উচিত ছিল করা বিফোর উপনিষদ আর আফটার উপনিষদ। এটা হচ্ছে এত সিগনিফিকেন্ট ব্রেক থ্রু ইন হিউম্যান থট। প্র্যাকটিক্যালি সম্ভব নয়, বিফোর উপনিষদ একটা পার্টিকুলার ডেট পাওয়া যাবে না, কিন্তু দ্য পয়েন্ট ইজ ওয়েল টেকেন দ্যাট উপনিষদস আর সো সিগনিফিকেন্ট ইন দ্য হিস্ট্রি অফ হিউম্যান থট। এই হচ্ছে একটা বিশাল আবিষ্কার যে চৈতন্য কিন্তু শরীর মন থেকে আলাদা। আমাদের আসল স্বরূপ হচ্ছে চৈতন্য। মন আছে, শরীর আছে। সেই ব্রহ্মচারী মহারাজের প্রশ্নের জবাব, আমার এই যে আমি যদি শরীর নই, মন নই, তাহলে এটা এরকম অনুভব কেন হচ্ছে? অনুভব কেন হচ্ছে? আমি চেতন বলে। চেতন বলেই আমার অনুভব হবে, চেতন মানেই অনুভব হবে। কি অনুভব হবে সেটা পরের কথা, অনুভবের যে বিষয়টা আলাদা, কিন্তু প্রথমে হচ্ছে চেতন। এবার এক ধাপ এগোচ্ছে। এই একই কথা শ্রীকৃষ্ণ বারে বারে বলছেন গীতাতে। প্রথমে দ্বিতীয় অধ্যায়তে আত্মা অনাত্মা বিবেক করে যে আমি আত্মা, চৈতন্যটা দেখালেন। তারপরে প্রকৃতি, পরা প্রকৃতি, অপরা প্রকৃতি করে আবার দেখালেন। তারপরে আবার ত্রয়োদশ অধ্যায়তে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ করে আবার দেখালেন। এই চৈতন্যকে বলছেন আমি ক্ষেত্রজ্ঞ, এই শরীরটা হচ্ছে ক্ষেত্র বলেই শ্রীকৃষ্ণ বলছেন ক্ষেত্রজ্ঞম চাপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। প্রথম ধাপ হচ্ছে আমি চৈতন্য। দ্বিতীয় ধাপ হচ্ছে চৈতন্য কতগুলো, শরীর তো অনেক, চৈতন্য কতগুলো? বলছেন শ্রীকৃষ্ণ সেখানে বলছেন শরীর অনেক, মন অনেক, ক্ষেত্র অনেক, কিন্তু ক্ষেত্রজ্ঞ এক। এই নিয়ে বিরাট যুক্তিতর্ক, একদিকে সাংখ্য, ন্যায়, বৈশেষিক সব একদিকে, আর বেদান্ত আরেকদিকে, যুক্তিতর্কের মধ্যে আছে। আচ্ছা, এক জায়গায় এখানে একটা আমরা একটু স্টপ করে ভাবি এর লাভটা কি হচ্ছে। এসব চুল ছেঁড়া বিচার করে বিশাল লাভ আছে, এটা বিশাল লাভ। এই যে ওই ব্রহ্মচারী মহারাজের প্রশ্ন, আমার এরকম অনুভব কেন হচ্ছে আমি যদি শরীর নই, মন নই? অনুভবের যে রহস্যটা বুঝতে পারলে, আমার অনুভব কেন হচ্ছে? যেহেতু আমি চেতন, যেহেতু আমি চৈতন্য, তাই জন্য আমার অনুভব হচ্ছে। এই এই বাক্সটার অনুভব হয় না, এই ফোনটার অনুভব হয় না, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরও অনুভব হয় না, যদিও সে সব কাজ করতে পারে যেটা এই শরীর করতে পারছে, এই মনও করতে পারছে, কিন্তু আর অনুভব হয় না। আমার অনুভব হচ্ছে যেহেতু আমি চৈতন্য। এবার এখানে একটা দারুণ ব্যাপার, যে জিনিসের ধর্ম সেটাকে সেখানে, ঠাকুর সবসময় চাইতেন যে জিনিসটা যেটা যেখানে রাখার কথা সেটাই সেখানে রাখতে। একবার দক্ষিণেশ্বরে একদল ছেলে, ওর সন্ধ্যাবেলা উনি একটা ফল কাটা হবে, ছুরিটা চাই,
যে ওই শিষ্যকে বলছেন, গিয়ে দেখো ওই ওই গাছের তলায় কিছু ফল কাটা থাকবে, তার ফলের যে খোসা আছে তার তলায় ছুরিটা পাবে। তো গিয়ে খুঁজে বলে, ঠিক ছুরি পাওয়া গেছে। বলে, আপনি জানলেন কি করে? বলতে, আমি জানি তো, সকালবেলা একদল পিকনিক করতে এসেছিল, তো তার মধ্যে এসে আমার কাছ থেকে ছুরিটা চেয়ে নিয়ে গেল। কিন্তু আমি দেখলাম এত চঞ্চল, আমি জানি সে, ওকে বললাম তুমি ফেরত দিয়ে যাবে, আমি জানি সে ফেরত দেবে না। সে ওই ওই সেই ফলের খোসা ছাড়িয়ে তার মধ্যে ওখানে ছুরিটা ভুলে এসেছে। যে জিনিসটা, সেই জিনিসটাকে যেখানে রাখার কথা সেখানে রাখা, এটা কিন্তু এর মধ্যে বিরাট বেদান্তের তত্ত্ব লুকিয়ে আছে। যে বস্তু যার ধর্ম সেই সেই বস্তুতে থাকবে। শরীর, শরীরের ধর্ম শরীরে থাকবে। আচ্ছা, এই ফুলটা লাল, আমি দেখছি, আমি জানলাম ফুলটা লাল, তার মানে আমি লাল হয়ে গেলাম তা নয়। ফুলটা সাদা, এই তার মানে আমি সাদা হয়ে গেলাম তা নয়। এই লাল রংটা এই ফুলেই রইলো, সাদা রংটা এই ফুলেই রইলো। তেমনি আমি চেতন, শরীরের অনুভব হচ্ছে, এবার শরীরের ধর্ম শরীরে থাকবে, সেটা নিজের ওপরে চাপিয়ে নিতে নেই। যে শরীরে, আচ্ছা বার্ধক্য এসছে, আমেরিকা এগুলো, এখানে ওসব ন্যাকামো নেই ভাগ্যিস, কিন্তু আমেরিকা হচ্ছে যে বুড়ো হব না কিছুতেই, বৃদ্ধ হওয়া চলবে না। তো বৃদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে চামড়া কেন এরকম পড়ছে, এই ক্রিম লাগাতে হবে, সেই ক্রিম লাগাতে হবে। এবার আমি প্লেনে এলাম, প্লেনে আমার কি দিল, একটা 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 প্যাকেট ধরিয়ে দিল, কি তার মধ্যে 6 রকম ক্রিম আছে। এইটা মাখতে মাখতে আপনি যান ইন্ডিয়াতে। কেন? যাতে বৃদ্ধ আমি, যাতে আমি আমি সহ্য করতে পারি না যে আমার কেন চামড়াটা রিঙ্কলড হয়ে যাবে, আমাকে বুড়ো বুড়ো লাগবে না। অদ্বৈত বেদান্ত, আমাদের উপনিষদের ধর্ম, আমাদের উপনিষদের শিক্ষা হচ্ছে, তুমি নিজেকে চেতন ভাবলে শরীরের মধ্যে এই বিকার আসছে, এটা আমার নয়, আমি অনুভব করছি শরীর। আচ্ছা, শরীরটা বৃদ্ধ হচ্ছে সেটাও আমি অনুভব করছি, তার মানে যে আমি বৃদ্ধ হয়ে গেলাম তা নয়, আমি তো এটা দ্রষ্টা। এই যে জলের ওপরে যদি আলো পড়ে, আলোটা কি ভিজে যাবে? না। ধুলোর ওপরে যদি আলোটা পড়ে, আলোটা কি ময়লা হয়ে যাবে? না, কখনো হয় না। তেমন আমি প্রকাশ, আমি চেতন, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার শরীর, শরীর কখনো ভালো থাকে, কখনো মন্দ থাকে। প্রাণ কখনো তার হেলদি থাকছে, কখনো এনার্জেটিক, কখনো দুর্বল, কখনো অসুস্থ। তার মানে আমি কিন্তু প্রাণের সঙ্গে সঙ্গে আমি হেলদি কিংবা আমি বিকামিং সিক, নো। শরীর যুবক, আবার মধ্য বয়স হলো, আবার বৃদ্ধ হচ্ছে, তার মানে যে আমি যে দ্রষ্টা, আমি বৃদ্ধ হয়ে গেলাম, নট নেসেসারিলি। আমার স্মৃতিশক্তি, আমি আগে খুব মনে করতে পারতাম, এখন মনে করতে পারছি না, আমার ক্ষয় হয়ে গেল। আমার ক্ষয় নয়, আমি সেই এক চেতন যেটা তীক্ষ্ণ স্মৃতিশক্তিকে দেখছিলাম, এখন আমার স্মৃতিশক্তি কাজ করছে না, মেমোরি কাজ করছে না, আমি কিন্তু এক চেতন, আমি ঠিক আছি। আমার মনে পড়ে বিখ্যাত দার্শনিক প্রফেসর জে এন মাহান্তি, জিতেন্দ্রনাথ মাহান্তি, প্রকাণ্ড দার্শনিক, মহারাজ জানেন। একবার ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কে আলোচনা হচ্ছে, আমাকে তিনি বললেন যে আমার একটা ওই স্ট্রোক মতন হয়েছে, আমার এখন আর অত সহজে, মহারাজ আমার মন খারাপ খুব, মনে পড়ে না, মনে পড়ছে না, একটু স্লো হয়ে গেছি। আগে চট করে ধরতে পারতাম, চট করে মনে, এখন একজন প্রকাণ্ড বিদ্বানের কাছে এটা হচ্ছে একটা বিরাট বড় ধাক্কা। একটা মাল্টি মিলিয়নিয়ার, সে যদি ওয়াল স্ট্রিটে তার স্টক শেয়ার প্রাইস পড়ে যায়, তাদের মিলিয়নস অফ ডলার হারিয়ে গেল, তার কাছে এটা লস। একজন বিদ্বানের কাছে, একজন স্কলারের কাছে এত বড় বিদ্যা, তার চর্চা, তা এখন আর পাচ্ছি না আমি, সেটা তার কাছে একটা লস। আমার তখন মনে পড়ে গেল, পূজনীয় স্বামী মোক্ষদানন্দজি মহারাজ ছিলেন, রাম মহারাজ, খুব বিদ্বান, খুব বড় সাধু। আমরা অনেক সাধুরা তার কাছে পড়াশোনা করেছি, আমরাও কিছুটা পেয়েছি। আমাদের যখন ট্রেনিং সেন্টার উনি আসতেন, পড়িয়ে যেতেন, আমি তার কাছে যেতাম, বেদান্তের প্রশ্ন টশ্ন নিয়ে যেতাম, তিনি খুব সুন্দর সমাধান দিতেন। শেষ বয়সে তখন তিনি শয্যাশায়ী, শরীর যাওয়ার কিছু কিছু সপ্তাহ, 1 মাস 2 মাস আগে, আমি আবার একটা প্রশ্ন নিয়ে গেছি, তাকে প্রশ্ন করেছি। তিনি ভাবলেন, কিছুক্ষণ শুয়ে আছেন, ভাবলেন, তারপরে ভেবে বলছেন, ও আর যেন মনে পড়ে না। তারপরে এক গাল হেসে বললেন, ও যাক, ওর কাজ হয়ে গেছে। সারা জীবনের যেটা অর্জন করা, সংস্কৃতর বিদ্যা, বেদান্তের বিদ্যা, দর্শনের বিদ্যা, আর মনে পড়ছে না। তার তার বিন্দু মাত্র দুঃখ নেই, আনন্দতে, শান্তিতে তার তার মুখ চোখ চকচক করছে। তো এই গল্পটা আমি বললাম আমাদের প্রফেসর মাহান্তিকে। তিনি এটা হি ইজ ভেরি লাকি, এই এই হচ্ছে আসল
বিদ্যার উদ্দেশ্য, দর্শনের উদ্দেশ্য হচ্ছে এইটা, যে এক সময় চলে গেলেও আমি বলতে পারবো ও যাক, ওর কাজ হয়ে গেছে, আমি ওটার উপরে নির্ভর আমি নই। আমার বেদান্ত জ্ঞান স্মৃতির উপরে নির্ভর নয়, বেদান্তের উপরেও নির্ভর নয়, যত্র বেদা অবেদা ভবন্তি, এমন একটা স্থিতিতে পৌঁছে যাব। আমি পরিষ্কার দেখছি যে জিনিসটা যেখানকার সেটা সেখানে থাকুক, শরীরের কষ্ট শরীরে থাকুক। ঠাকুর বারে বারে বলতেন। তারপরে পরবর্তীকালে মহাপুরুষ মহারাজ, তারপরে তুরীয়ানন্দজি, শরীর তার দুঃখ জানে, মন তুই আনন্দে থাক। এটা কি করে মন তুই আনন্দে থাক? শরীরে দুঃখ হলে তো আমার দুঃখ হচ্ছে, না, আমার কষ্ট হচ্ছে না, জোর করে নয়, পরিষ্কার দেখতে পাচ্ছি, আমি চেতন, আমি দেখছি এই জিনিসটা, এটার ধর্ম এই, ওটা এখানে আছে, এটা আমাতে নেই। এটা একটু একটু চিন্তা করলে কিন্তু পরিষ্কার বোঝা যায়। আচ্ছা, এবার আমরা এক পা আরো এগোলাম, যে আমাদের মধ্যে যে চেতন আছে, আমরা সব চৈতন্য, আমাদের মধ্যে যে চেতন আছে, আমরা কিন্তু কেউ আলাদা নই। ঠাকুরের কথায়, তুমি কি আলাইদা? আমরা আলাদা নই, এক চেতন। সেই চেতন এই মনের মধ্যে দিয়ে, এই শরীরের মধ্যে দিয়ে, এখানে সর্বপ্রিয় আনন্দ, ওখানে অমুক আনন্দ, ওখানে অমুক, এইভাবে এক চৈতন্য প্রকাশিত। আমরা কিন্তু সবাই এক, কেউ আলাদা নই আমরা। সকল ধর্মের মধ্যে একবারে একটা গোল্ডেন রুল অফ অল রিলিজন, টু ডু আনটু আদার্স হোয়াট ইউ ওয়ান্ট দেম টু ডু টু ইউ। যে অন্যদের কাছ থেকে যা ব্যবহার আমরা অপেক্ষা করি, তাদের সঙ্গে ওই রকম ব্যবহার করতে হবে। ইটস এ গোল্ডেন রুল অফ এথিক্স। এটা গীতাতেও আছে, যে আত্মোপম্যেন সর্বত্র। সেই যোগী হচ্ছে বড় যোগী, যে নিজের মতন সবাইকে দেখে, অন্যদের, আমার কষ্ট যেমন তার কষ্টও তেমন, আমার যেটাতে কষ্ট পাচ্ছি সেও কষ্ট পাচ্ছে। তো এইভাবে দেখাটা। ইউনাইটেড নেশনসে, নিউ ইয়র্কে হেডকোয়ার্টার আছে ইউনাইটেড নেশনস, সেখানে 3 তলায় এক জায়গায় পাথরে এই কথা লেখা আছে, দ্য গোল্ডেন রুল অফ অল রিলিজিয়নস, টু ডু আনটু আদার্স হোয়াট ইউ উড হ্যাভ দেম ডু টু ইউ। এটা বাইবেলেরও কথা, অন্য অন্য সব ধর্মে, গীতাতেও আছে। কিন্তু একমাত্র বেদান্তেতে এটার রেশনাল পাওয়া যায়, এটার লজিকটা পাওয়া যায়। আমি অন্যকে কেন ভালোবাসবো, অন্যের সেবা কেন করব? আনসার ইন বেদান্ত হচ্ছে সে অন্য নয় তো, যেহেতু তুমি নিজেই। আমার এই শরীরে কষ্টটাকে আমি যদি নিবারণ করতে চাই, এখানে খিদেটাকে আমি খাবার দিয়ে নিবারণ করতে চাই, আমিই তো সেখানে আছি। তার কষ্টটাও কিন্তু আমারই কষ্ট, তার দুঃখটাও কিন্তু আমার দুঃখ। এই দেখুন, দিস ইজ দ্য বেসিস অফ এথিক্স। বিরাট বড় মানে এটা সাবজেক্ট, যে আমি ভালো কেন হব, ওয়াই শুড আই বি গুড, সত্য কথা কেন বলবো, অন্যদের কল্যাণ কেন করব, ঠিক পথে কেন চলবো, আমার সুবিধে হলে আমি তো অনেক কিছু ধান্দা করতে পারি, অনেক রকম গোলমাল করতে পারি, পুলিশ না ধরলেই হলো। কেন করব? দ্য ফাউন্ডেশনস অফ এথিক্স, এটা একটা বিরাট বড় সাবজেক্ট। আমি মানে কয়েক মাস ধরে পড়াশোনা করেছি। প্রফেসর অমর্ত্য সেন, আমরা সবাই নাম জানি, তিনি হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন কোর্স অন এথিক্স। কেন মানুষ ভালো কেন হবে, এর কিন্তু কোনো আনসার নেই। অনেক আনসার আছে, কোনোটাই স্যাটিসফ্যাক্টরি নয়। সে ইউটিলিটেরিয়ান থিওরি বলুন, টেলিওলজিক্যাল থিওরি বলুন, ডিঅন্টোলজিক্যাল থিওরি, কত গালভরা নাম আছে, প্রত্যেকটার গোলমাল আছে প্রত্যেকটা থিওরিতে। একমাত্র এই বেদান্তের উপরে বেস করে যে আমরা এক, আমরা আলাদা নই, অতএব এথিক্স, অতএব মোরালিটি। এই এথিক্স, এটা ইট ইজ বেসড অন দ্য ওয়াননেস অফ অল এক্সিস্টেন্স। বেদান্ততে একমাত্র স্যাটিসফ্যাক্টরি সলিউশন আছে, এটা অন্য কোথাও নেই। তো অতএব আমরা এক, এটা শ্রীকৃষ্ণ বলছেন, ক্ষেত্রজ্ঞম চাপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। এই সব শরীর মনের মধ্যে চৈতন্য এক। অনুভব কেন হচ্ছে? চেতনের জন্য। চেতন কটা? একটাই। এবার আমরা আরেক ধাপ এগিয়ে যাই। আচ্ছা, চেতন তো এক, কিন্তু যেটা জড়, এই যে এই বিল্ডিং, কাঠ, পাথর, ইট, এই মায়ের কথা মনে পড়ে যায়। একজন এইখানেই ওই পুরোনো বাড়িতে ঝাড় দিয়ে ঝাঁটাটাকে ছুঁড়ে ফেলে দিল। মা বলছেন যে অমন কেন, অমনটি করছো কেন, ওটাকে নিজের ঠিক জায়গায় রাখো, ওরও তো একটা মর্যাদা আছে, ওই ওই যে ঝাড়ুটা, তারও একটা মর্যাদা আছে। এই যে একটা রেসপেক্ট, নট অনলি ফর লিভিং বিংস, মার প্রত্যেক মানুষের। আমি আজকেই পড়ছিলাম, মা বলছেন এমন দয়া হয়, আমি দয়ায় বিহল হয়ে যাই, নিজেকে ভুলে যাই, আমি নিজেকে ভুলে যাই, শুধু মানুষের জন্য নয়। আজকেই বলছিলেন যে
মার কাছে এখানে যে বেড়াল গুলো থাকতো, সেই পাশের বাড়ি যেত, আমার মা ডাকতেন, আয় তোরা খেয়ে যাও, ওখানে ওরা এই যে পাঁচিলটা ডিঙিয়ে চলে আসতো খেতে। সে বেড়ালটিই হোক, গরুটিই হোক, তোতা পাখিতেই হোক, প্রত্যেক জীবের প্রতি, এবং শুধু জীব নয়, যেগুলো জড় বস্তু, তার প্রতিও মার যে যে রেসপেক্ট, যে ভালোবাসা, আন্তরিকতা, সেগুলো আসছে কোত্থেকে? এই একত্ব বোধ থেকে। হ্যাঁ, তারা আমার, জগৎটা কেউ পর নয়, তারা সবাই নির্বিশেষে যে যেমন হোক, যে আমার সঙ্গে যে যেমন ব্যবহারও করুক, সে কিন্তু আমার, এরা সবাই আমার, এই সবকিছু আমার। এই যে এবার এইখানে এগোচ্ছি যে জড় বস্তুটাই বা কি, এই কথাটা বলে আমি গুটিয়ে নেব। চৈতন্য এক, চৈতন্যতে আমরা কি দেখছি? জগৎ দেখছি, কিন্তু জগৎ সংসারটা কি? এখানে বেদান্তের একটা গূঢ় তত্ত্ব, খুব সূক্ষ্ম তত্ত্ব। তত্ত্বটা এই, যখন অধিষ্ঠান জড় হয় তখন কার্যকারণ, তখন পরিণাম হয়। একটা জড় বস্তু চেঞ্জ হয়, আরেকটা জড় বস্তু হয়। অধিষ্ঠান যখন জড় হয়, জড় বস্তু চেঞ্জ হয়, আরেকটা জড় বস্তু। একটা বীজ আছে, সেখান থেকে অঙ্কুরিত হয়ে এই গাছ হয়ে গেল, পরিণাম হয়ে গেল, তার চেঞ্জ হয়ে গেল। কিন্তু যখন অধিষ্ঠান চেতন হয়, তখন পরিবর্তন হয় না, তখন বলছেন বিবর্ত হয়, দেখা দেয় অন্য রূপে। আমি এটাকে আরেকবার বলছি, জড় অধিষ্ঠানে পরিণাম হয়, কার্যকারণ সেখানে আছে। কিন্তু অধিষ্ঠান যদি চেতন হয়, তখন বিবর্ত হয়, দেখা দেয়, পরিণাম হয় না, চেতন চৈতন্য চৈতন্যই রয়ে গেল। এটা খুব শুনতে খুব মনে হচ্ছে যে কি ব্যাপার বলছি, কিন্তু আমাদের সবাইকার অভিজ্ঞতা। আমরা রাত্রিরে শুয়ে পড়ি, যখন স্বপ্ন দেখি, মনের মধ্যে স্বপ্ন দেখছি আমরা, আমরা জানি না স্বপ্ন, সকালে উঠে দেখলাম ও কিছুই হয়নি, ও সব স্বপ্ন। যা দেখেছি, যে মানুষগুলো দেখেছি, যে কাণ্ডগুলো হয়েছে স্বপ্নতে, সবই মনে দেখা গেছিল, কিছুই হয়নি। চৈতন্য যেমনই আছে তেমন, তার মধ্যে মনের এই খেলা হলো, অ্যাপিয়ারেন্স। ঠিক তেমনই এই এখনই যে আমরা চেতন, আমরা যে চৈতন্য সর্বত্র, আমরা এখানে আমরা আছি, এই জগৎকে অনুভব করছি, এই শরীরকে অনুভব করছি, এই জগৎটা কি, এই শরীরটা কি, এই চৈতন্যই দেখা দিচ্ছে অচেতনের মতন, এই চেতনই জড়ের মতন দেখা দিচ্ছে, এই আত্মাই অনাত্মার মতন দেখা দিচ্ছে। এই এক কনসিয়াসনেস, এই ম্যাটার, এনার্জি, টাইম, স্পেসের মতন পরিণত নয়, চেঞ্জ নয়, দেখা দিচ্ছে এই রূপে। এটা অদ্বৈত সিদ্ধান্ত। চেতন চৈতন্য উইদাউট এনি চেঞ্জ, ইট ক্যান অ্যাপিয়ার এস দিস ইউনিভার্স। অতএব আমরা দাঁড়ালাম কি দুটো পয়েন্টে, চৈতন্য, আমরা চৈতন্য, আর চৈতন্য এক, সেই অর্থে আমরা সবাই এক। দ্বিতীয়, এই চৈতন্যতে যা আমরা দেখছি, জীব জগৎ এবং আমাদের শরীর, সেই ব্রহ্মচারী মহারাজের প্রশ্ন, আমি যদি শরীর নই, তাহলে আমার এরকম কেন অনুভব হচ্ছে? কেন অনুভব হচ্ছে? যেহেতু তুমি চেতন, চেতন মানেই অনুভব হবে। আর এই শরীর রূপে কেন অনুভব হচ্ছে? চেতনই এই শরীর রূপে দেখা দিচ্ছে, চেতনই এই জগৎ রূপে দেখা দিচ্ছে। এখানে একটা মানুষ নেই, একটা পিঁপড়ে পর্যন্ত নেই যেটা চৈতন্য থেকে আলাদা। এক চৈতন্যই এত লক্ষ লক্ষ কোটি কোটি রূপে দেখা দিচ্ছে। চৈতন্য নিজে অপরিবর্তনশীল, কিন্তু যে যে দেখা দিচ্ছে, অ্যাপিয়ারেন্স কিপস চেঞ্জিং, উইদাউট চেঞ্জিং ইটসেলফ ইট অ্যাপিয়ার্স টু চেঞ্জ। এখন এসে গেল সেই একত্বতে, অদ্বৈততে, এই চৈতন্যের অদ্বৈত। চৈতন্য এক, অদ্বিতীয়, এছাড়া কিছু নেই, অথচ দেখা দিচ্ছে এই জগৎ, জীব জগৎ রূপে। এইখানে এসে এবার আমরা যদি দেখি মায়ের কথা, মা শেষ কথা বলে যাচ্ছেন, অন্নপূর্ণার মাকে বলে যাচ্ছেন যে জগৎটাকে আপনার করে নিতে শেখো, জগৎটাকে আপনার করে, কেউ পর নয় মা, জগৎটা তোমার, কেউ পর নয় মা। মা তুমি চৈতন্য, তুমি চেতন, তুমি আত্মা, তুমি ব্রহ্ম, আর তুমি দেখছো এই সব রূপে। এটা অনুভব কি করে করব, এটা জীবনে কি করে নামাতে হবে, এটা কিন্তু তার জন্যই এই শিক্ষা। মা বলছেন যে নিজেকে এটা শিখতে হবে, জগৎকে কি করে আপন করে নিতে। শুধু একটা কথার কথা তো হলো, কিন্তু এটা শেখার জন্য জ্ঞান, ভক্তি এবং কর্ম, সেবা আর ধ্যান, এই চারটে, এই হচ্ছে শেখা, মানে এটাই হচ্ছে ট্রেনিং। ট্রেনিং হচ্ছে এই আমরা আলোচনা যেগুলো করলাম, এগুলোকে জ্ঞান যোগ বলে। কিন্তু এটাকে স্থিরভাবে এটাকে ধরে রাখা মনে, এটা হচ্ছে ধ্যান যোগ, রাজযোগ। এবং সেই চৈতন্যকে ভক্তি করা, তিনি
সর্বরূপে আছেন, তিনি ঈশ্বর রূপে আছেন, তিনি ঠাকুরের রূপে আছেন, তিনি মায়ের রূপে আছেন, সেই সর্বব্যাপী চৈতন্য ওই রূপে ওখানে জল জল করে বসে আছেন, এবং তিনি জীব জগৎ রূপে আছেন, যেটা তার প্রতি ভক্তি। আর তিনি যখন জীব জগৎ রূপে আছেন, শিবজ্ঞানে জীব সেবা, এখন পরিষ্কার বোঝা যাচ্ছে কি বলতে চাইছেন ঠাকুর। শিবজ্ঞানে জীব সেবা, জীব শিব ছাড়া আর কিছু নন, সেই চৈতন্য ছাড়া কিছু নয়। এই হচ্ছে নিজেকে শেখানো, জগৎটাকে কি করে আপন করে নিতে হয়, দি আন্ডারলাইং ট্রুথ অফ নন ডুয়ালিটি। মায়ের কথা একেবারে চূড়ান্ত অদ্বৈত কথা, কিন্তু দর্শনের ভাষায় নয়, বহু মিষ্টি আপনজনের ভাষায়। তার এফেক্টটা একই, তার এফেক্টটা একই, আর সেটা মাচ মোর অ্যাক্সেসিবল, মাচ মোর অ্যাকসেপ্টেবল টু এভরিবডি। এখানে যে, তাই জন্য মা বলছেন অরূপানন্দজিতে, তুমি ওই জ্ঞান চচ্চড়ি ছাড়ো। মানে, কিন্তু মায়ের কথা যদি আমরা নিয়ে নিই, আরেকটি কথা, সেটা মা হয়তো পছন্দ করতেন না, যেটা বলছেন সময়ে হবে, কিন্তু আমরা যদি আবদার করি, এটাও ঠিক, তাড়াতাড়ি হবে। হয়তো অকালে পাকবে, কিন্তু তাড়াতাড়ি হবে। মার কাছে যদি আবদার করি, এই তার আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে, মায়ের আশীর্বাদে, স্বামীজির আশীর্বাদে, এই আমাদের চেতন, আহ, ঠাকুরের তো একটাই আশীর্বাদ ছিল, তোমাদের চৈতন্য হোক। চৈতন্য হোক মানে কি? বোধে বোধ হোক। বোধে বোধ হোক মানে কি? এই যে আমরা এই তত্ত্ব, অদ্বৈত তত্ত্বের আলোচনা করলাম, এক চৈতন্য, সেটা যাতে আমাদের বোধ হয়, উই রিয়েলাইজ ইট, ইট বিকামস এ লিভিং রিয়ালিটি। শুধু কথার কথা নয়, একদম পরিষ্কার সোজা কথা। যতই আমি অদ্বৈত বেদান্ত পড়ি, আমার মনে হচ্ছে অদ্বৈত বেদান্ত ইজ জাস্ট আ ডেসক্রিপশন অফ ফ্যাক্টস। এটা যেমন বস্তুস্থিতি আছে সেটা কি বলে দিচ্ছে, কিছু করতে হবে তা বলছে না, আমাকে এরকম প্র্যাকটিস করতে হবে সেটাও নয়, কিন্তু আমাকে কিছু পরিবর্তন করতে হবে তাও নয়। যেমনটি জগৎটা আছে সেইটারই ডেসক্রিপশন অদ্বৈত বেদান্ত। সর্বম খলবিদম ব্রহ্ম আহম ব্রহ্মাস্মি, ইটস ডেসক্রিপটিভ মেটাফিজিক্স, নট রিভিশনারি মেটাফিজিক্স, প্রফেসর স্ট্রসনের ভাষায়। যে এটা দেখছি এটা ঠিক নয়, এর পেছনে একটা গূঢ় তত্ত্ব আছে, এর আমার মনে হয় অদ্বৈত বেদান্ত এই কথা বলছে, কিন্তু আসলে যা এখনই আছে সেইটাকেই শুধু লিখে দিচ্ছে বেদান্তের দার্শনিক ভাষায়, সেটাই অদ্বৈত বেদান্ত। হ্যাঁ, ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি আমাদের যাতে তারা আশীর্বাদ করেন, এই জ্ঞান, এই ভক্তি, এই ধ্যান আর এই সেবার ভাব আমাদের জীবনে যাতে উদ্ভাসিত হোক। সকল মহারাজদের, সন্ন্যাসী মহারাজের কাছে চরণে প্রণাম জানিয়ে আমি শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি।